সালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি ভেক্টরের সুন্দর সুন্দর কনসেপ্টের দিকে। গত ক্লাসে আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম সামান্তরিক সূত্রের বেসিক। আজকের ক্লাসে আমাদের ক্লাসে গণিত করবে চিকচিকে। সো আমরা আজকের ক্লাস থেকে তুমি বলতে পারো ভেক্টরের মজাটা তুমি পাবা। এতদিন পর্যন্ত আমরা আসলে যে জিনিসগুলো পড়িয়েছিলাম ওগুলো হচ্ছে ভেরি বোরিং জিনিস। আজকের ক্লাস থেকে তুমি চমকপ্রদ তথ্য পাবা, ম্যাথ করবা, যখন নিজে নিজে ম্যাথ করতে পারবা খুব ভালো লাগবে। এবং আমাদের কাজ কিন্তু তোমাকে হাজার হাজার শত শত ম্যাথ করিয়ে দেওয়া নয়, আমাদের কাজ হচ্ছে তোমাকে হাজার হাজার শত শত ম্যাথ যাতে তুমি নিজে নিজে করতে পারো সেই পথটা দেখিয়ে দেওয়া। সো আমরা তোমাদের সুবিধার্থে আমরা আমাদের যে বইটা আছে এই বইয়ের মধ্যে তোমরা 22 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখবা বিভিন্ন আমরা টাইপ ওয়াইজ আমি যে ম্যাথগুলো করাবো এবং তোমাদেরকে হোমওয়ার্ক দিব সেগুলো আমরা একসাথে করে দিয়েছি। সো আমরা ওইখান থেকে সলভ করা শুরু করব। আসো আমরা আজকে বেশি কথা না বলে গাণিতিক সমস্যার দিকে চলে যাই। গত ক্লাসে তোমরা যেহেতু সামান্তরিক সূত্র পড়েছো, আমি আজকে একটু আবার মনে করিয়ে দিচ্ছি সামান্তরিক সূত্রের কনসেপ্টটা। মনে করো কোন একটা বিন্দুতে আমি বললাম এই দিকে একটা ভেক্টর আছে হচ্ছে ফি ভেক্টর, এবং এই বিন্দুতে এই দিকে একটা ভেক্টর আছে হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এখন যদি আমি বলি এই ফি এবং কিউ এই দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, এই কোণটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে ভাইয়া আলফা। তাহলে আমার কাছে একটা ভেক্টর আছে ফি ভেক্টর, আরেকটা আছে কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন যদি আমি বলি এই দুইটা ভেক্টরের লব্ধি কোন দিকে হবে এবং লব্ধির মান কত হবে, তাহলে তুমি খুব সহজে বলতে পারবা এদেরকে দিয়ে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি সেই সামান্তরিকের কর্ণ বরাবর তাদের লব্ধি হবে এবং সেই সামান্তরিকের কর্ণের মানটা লব্ধির মানের সমান হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা ম্যাথ করার সময় এই চিত্র আঁকাটা আবশ্যক কিনা। মনে রাখবা, তুমি যদি দেখো যে চিত্র ছাড়া তুমি ম্যাথ করতে পারছো না তাহলে চিত্র আবশ্যক, আর যদি দেখো যে চিত্র না হলেও তুমি ম্যাথ করতে পারছো তাহলে প্রয়োজন নেই। সাধারণত সামান্তরিক সূত্রের ম্যাক্সিমাম ম্যাথে তোমার চিত্রটা খুব একটা বেশি ইফেক্ট করে না, এটা তোমার উপর। তবে আমরা ট্রাই করব চিত্রের সাহায্য করতে, এতে আমাদের ম্যাথগুলো সুবিধা হবে। সো প্রথমত আসি, এই যে পি এবং কিউ এই দুইটা ভেক্টরের লব্ধি কোণ বরাবর আমি যদি এদেরকে দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করি এই সামান্তরিকটার কর্ণ বরাবর, তাহলে আমাদের এই যে সামান্তরিকটা এই সামান্তরিকের কর্ণ কোন দিকে, এই যে এটা হচ্ছে সামান্তরিকের কর্ণ, এই সামান্তরিকের কর্ণ বরাবর আমাদের লব্ধি আর কাজ করে। তাহলে এখন যদি আমাকে প্রশ্ন করা হয় এই ক্ষেত্রে লব্ধি যেটা, লব্ধির মানটা কত, আমি বলবো এতটুকু হচ্ছে লব্ধির মান, এবং লব্ধির দিক কোন দিকে, আমি বলবো এটার সাথে যে কোনটা ফি এর সাথে যে কোনটা এটা হচ্ছে লব্ধির দিক। আর তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া আমি কি দিকটা শুধু ফি এর সাথেই বের করবো? উত্তর হচ্ছে না, তুমি ফি এর সাথেও করতে পারো, তুমি কিউ এর সাথেও করতে পারো, এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা সেক্ষেত্রে বলেছিলাম আমি যদি কিউ এর সাথে কোনটা বের করতে চাই, আমি ধরে নিলাম কিউ এর সাথে কোনটা হচ্ছে থিটা প্রাইম। এবার আসো আমি যদি তোমাকে প্রশ্ন করি তাহলে এখান থেকে লব্ধির মান এবং দিক নির্ণয় করো, তাহলে আমরা বলেছিলাম সূত্র কী হবে, এই লব্ধির মান বের করার ফর্মুলা ছিল আর সমান রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কজ অফ আলফা। মনে রাখতে হবে এখানে আলফা মান হচ্ছে ফি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। যদি কখনো তোমার এরকম হয়, মনে করো একটা ভেক্টর এইদিকে কাজ করে ফি মানের একটা ভেক্টর, তো আমি বললাম যে আরেকটা ভেক্টর এইদিকে কাজ করে সেটা হচ্ছে কিউ মানের ভেক্টর। এবার বললাম এই কোণটা 60 ডিগ্রি। এবার যদি তোমাকে আমি লব্ধি বের করতে বলি, এই লব্ধির ফর্মুলার মধ্যে তুমি ফি এর মান যা দেওয়া থাকে তাই বসাবা, কিউ এর মান যা দেওয়া থাকে তাই বসাবা। প্রশ্ন হচ্ছে আলফার মান কত বসাবা। ওই যে আমরা তোমাদেরকে প্রথম ক্লাসে শিখিয়েছিলাম পায়ে পা মিলিয়ে মধ্যবর্তী কোণ বের করতে হয়, তাহলে এখানে আলফা বলতে বোঝাচ্ছি যেই দুইটা ভেক্টর আমাকে দেওয়া আছে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে যেই দুইটা ভেক্টর দেওয়া আছে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আনতে হলে কী করতে হয়, পায়ে পা মিলাতে হয়। তাহলে আমাদের এখানে ফি এর পাটা এখানে আছে, কিউ এর পাটা নাই, তাহলে কিউকে যদি আমি একটু এইদিকে ধাক্কা মারি তাহলে আমি বলতে পারবো কিউটা আমাদের এইদিকে চলে আসলো, এটাই হচ্ছে আমার বর্তমান কিউ। তাহলে এই মোমেন্টে ফি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণটা এই কোণের মানটা হচ্ছে আলফা। অতএব তোমাকে আলফা 120 ডিগ্রি ধরে মেথ করতে হবে, 60 ডিগ্রি ধরে করলে হবে না। অতএব মাথায় রাখতে হবে আমাদেরকে যে আমরা যে ম্যাথগুলো করবো সামান্তরিক সূত্রের সেখানে অবশ্যই যে দুইটা ভেক্টরের লব্ধি বের করব তাদের পায়ে পা থাকতে হবে। এরপর আমি যদি এখানে সামান্তরিক আঁকতে বলি তাহলে সামান্তরিক হবে এটাই হবে আমার সামান্তরিক, এবং এটাই হচ্ছে আমাদের লব্ধি, এবং লব্ধির মানও দিক, এটা হচ্ছে লব্ধি আর কোণের মান যদি আমরা বলি এটা হচ্ছে থিটা, অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে থিটা প্রাইম, হোয়াট এভার। এখন যদি আমরা বলি তাহলে আর এর মান আমরা বের করতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ অফ আলফা। এবার যদি আমরা বলি কোণের মান, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা থেকে যাবে, এখানে কোণ দুইটা থিটা আর থিটা প্রাইম, আমরা কোনটা করব, আমার যেটা লাগবে। তো আমাদের যেটা লাগবে আমরা সেটা বের করব। অনেক সময় আমরা অনেকে কনফিউজড হয়ে যাই এই যে এই মানটা নিয়ে, ওই জন্য আমরা একটা টেকনিক শিখেছিলাম। কি টেকনিক? আমি কার মান বের করব, মনে করো থিটা এর মান, তাহলে আমি লিখবো হচ্ছে টেন থিটা। তো আমরা
এভাবে মনে রাখার জন্য বলেছিলাম, এটা কিন্তু নিয়ম না, এটা হচ্ছে টেকনিক। আমরা টেন সমান কি জানি, সাইন বাই কস। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে সাইন বাই কস, এবং মনে রাখবা সাইন এবং কজের পাশে তুমি কি লিখবা, তাদের মধ্যবর্তী কোণ। তাহলে তাদের মধ্যবর্তী কোণের নাম কি ভাইয়া, আলফা। এই আলফাটাকে তুমি লিখলা। এবার একটু খেয়াল করে দেখো, নিচে একটা প্লাস হবে। এবার আমরা বলেছিলাম এখানে যে থাকবে সে সিঙ্গেল, আর এখানে যে থাকবে সে তো সাইন আর কজের পাশে আছে। কে সিঙ্গেল সেটা আমি জানি না, আমরা একটা টেকনিক বলেছিলাম, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। তাহলে বলো আমি কার মান বের করছি, থিটা এর মান। এর মানে আমার অ্যাঙ্গেল কি, থিটা। তাহলে অ্যাঙ্গেল কার সাথে, ফি এর সাথে। এর মানে ফি কি থাকবে, সিঙ্গেল থাকবে। তাহলে ফি যদি সিঙ্গেল থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে কিউ বসবে। একইভাবে তুমি যদি এখন আমাকে বলো ভাইয়া আমি থিটা প্রাইম বের করতে চাই, কোনো অসুবিধা নাই, তাহলে তুমি লিখবা টেন থিটা প্রাইম। আমি বলবো টেন থিটা প্রাইম, টেন মান হচ্ছে সাইন বাই কস, লিখলাম সাইন বাই কস। এবার মধ্যবর্তী কোণ, তাহলে বলো তো মধ্যবর্তী কোণের মানটা কত, আলফা। তাহলে আমি এখানে আলফা বসালাম, নিচে প্লাস দিলাম। এবার যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে বলো আমার অ্যাঙ্গেলটা কার সাথে, কিউ এর সাথে। তাহলে কিউটা ভাইয়া সিঙ্গেল থাকবে, তাহলে এখানে আমাদের ফি বসে যাবে। এবার তোমাকে একটু ভালো করে বুঝতে হবে যে সব সময় ব্যাপারটা এরকম না যে শুধু ফি কিউ থাকবে, তোমার পরীক্ষায় ফি কিউ ছাড়াও আরও অনেক কিছু থাকতে পারে। অতএব তোমার জন্য আমার পক্ষ থেকে সতর্কবার্তা, যাই থাকুক না কেন তোমাকে লিখতে জানতে হবে। যেমন সে ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম যে, মনে করো আমি নিজ দায়িত্বে বলে দিলাম, আমি বললাম যে একটা ভেক্টরের নাম হচ্ছে এ, আমি বললাম যে আরেকটা ভেক্টরের নাম হচ্ছে বি, আমি বললাম যে তাদের মধ্যবর্তী কোণ যেটা, এই কোণের নাম থিটা। আমি বলে দিছি মধ্যবর্তী কোণ থিটা, জোর করে বলে দিছি। এগুলো কিন্তু নির্দিষ্ট একটা মান আমরা ধরেই হিসাব করি, বাট কথা হচ্ছে আমি যদি তোমাকে নামগুলো চেঞ্জ করে দিই তখনও তোমাকে পারতে হবে, কারণ আমি এরকম পরীক্ষা করতেই পারি। তাহলে আমার মধ্যবর্তী কোণটাকে আমি থিটা নাম দিলাম। এবার আমি তোমাকে বললাম যে লব্ধি যেটা, লব্ধির মান ও দিক নির্ণয় করো, তাহলে লব্ধি হচ্ছে আর। এবার লব্ধির যে দিকটা, একটা কোণ হচ্ছে থিটা, এই মনে করো এই কোণটা হচ্ছে মনে করো আলফা, আর এই কোণটা মনে করো বিটা। এখন আমি তোমাকে বললাম আর এর ফর্মুলা লেখো, আলফা এর ফর্মুলা লেখো, বিটা এর ফর্মুলা লেখো, বলো পারবা কিনা। আলফা না, আমরা ডাইরেক্ট টেন আলফা এর ফর্মুলা লিখবো আমাদের সুবিধার জন্য, টেন আলফা টেন বিটা। এখন তাহলে আমি আশা করছি তুমি চাইলে এটা লিখতে পারবা। তুমি একটু খাতায় লিখো, দেন আমার সাথে একটু চেক করে নাও। এবার আসো ভাইয়া, তাহলে আমি যদি লিখি তাহলে প্রথমত আসে আর এর মান। তাহলে আর সমান আমরা কি জানি, রুট ওভার কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ অফ আলফা। তাহলে আমি যদি বলি আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু ফি কিউ, সরি আমার এখানে তো ফি কিউ নাই, আমার এখানে আসা হচ্ছে কি এ এবং বি। অতএব আমাদের এখানে ফি কিউ লেখা যাবে না, আমাকে এ বি লিখতে হবে। তাহলে আমি যদি আসি এখানে, তাহলে আমি কি লিখবো, আর সমান রুট ওভার, বলো ভেক্টরের মান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ অফ আলফা। আলফা মানে কি, মধ্যবর্তী কোণ। এখন তো আমার বর্তমানে মধ্যবর্তী কোণ আলফা না, মধ্যবর্তী কোণ কি, থিটা। দ্যাটস ওয়াই আমাকে এখানে কি বসাতে হবে, থিটা বসাতে হবে। এবার যদি আমি তোমাকে বলি এই কোণ আলফার মান বের করো, তাহলে আলফা মান হচ্ছে লব্ধির সাথে যে কোনো একজনের কোণ। তাহলে আমরা বলতে পারি টেন আলফা সমান, আমরা ডানে কি লিখবো বলো তো, সাইন ডিভাইড বাই কস। এবার বলো সাইন আর কজের পাশে কি বসে, সাইন আর কজের পাশে বসে হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে মধ্যবর্তী যে কোণটা বসবে, মধ্যবর্তী কোণের নাম কি, থিটা। আমি বসালাম হচ্ছে থিটা। এখন যদি তোমাকে আমরা বলি নিচে আমরা প্লাস দিলাম, ওকে ফাইন প্লাস। এবার বলো আমি বের করছি যে অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটার নাম কি, আলফা। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। বলো অ্যাঙ্গেল কার সাথে, এ এর সাথে। তাহলে আমার এটা কি থাকবে, সিঙ্গেল থাকবে। তাহলে এ যদি সিঙ্গেল থাকে তাহলে বি থাকবে হচ্ছে এখানে মিঙ্গেল, এর মানে এটার সাথে হচ্ছে বি থাকবে। আই থিঙ্ক এটা তোমার ক্লিয়ার। এবার যদি আমি তোমাকে বলি যে না ভাইয়া তুমি এটা না, তুমি বের করা হচ্ছে বিটা এর মান, তাহলে তুমি লিখবা টেন বিটা ইকুয়াল তুমি কি লিখতে পারবা, আবার আগের মতো সাইন বাই কস, পাশে লিখবা মধ্যবর্তী কোণের নামটা কি ভাইয়া, থিটা। ওকে ফাইন। এবার আমি যদি বলি তোমাকে বাকিটা কমপ্লিট করার জন্য, তাহলে এবার আসো। এবার আমরা যে বিটাটা নিচ্ছি, বিটাটা কার সাথে আছে, বি এর সাথে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, তাহলে বি থাকবে সিঙ্গেল আর এ থাকবে হচ্ছে মিঙ্গেল। এবার তুমি এখান থেকে কোণের মান বের করতে পারবা। এর মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাকে আসলে এখান থেকে যে জিনিসটা জানতে হবে, এখান থেকে মোটামুটি তোমাকে আর এর মান, আলফা এর মান, বিটা এর মান, মানে সোজা কথা লব্ধির মান এবং দিক বের করা জানতে হবে। এবার আসো, পরীক্ষায় চিত্র আঁকতে গেলে তুমি এরকম পুরো চিত্র আঁকবা না, তুমি অর্ধেক চিত্র আঁকবা। অর্ধেক চিত্র বলতে কি বোঝাচ্ছি, মনে করো তুমি কোনো একটা বিন্দুতে এইদিকে পি আছে, এইদিকে কিউ আছে, মধ্যবর্তী কোণটা আলফা, লব্ধিটা হচ্ছে আর, ঠিক এতটুকু লিখবা। আর এই কোণটা মনে করো থিটা। তোমাকে একেবারে সামান্তরিক সহ পুরোটা আঁকার কোনো দরকার নেই, কারণ তুমি এতটুকু করলেই তুমি বাকিটা পেরে যাবা। অতএব তোমাকে প্যারা নেওয়ার কোনো কিছু নেই, তুমি এক্স্যাক্টলি এতটুকু চিত্র আঁকবা।
তাহলে আমরা আসি, অলরেডি আমাদের সূত্রের কথাটা বলা শেষ। এবার আসো আমরা ধারাবাহিকভাবে ম্যাথ করা শুরু করে দিই। আমরা এখানে আমাদের মোটামুটি আজকে সামান্তরিক সূত্র শুরু করব। ধারাবাহিকভাবে আমরা ম্যাথের মধ্যে যাই, যে ম্যাথগুলো আমাদের করা লাগবে সেই ম্যাথগুলো আমরা করি, এবং আজকে তোমাদেরকে আমরা অনেকগুলো ম্যাথ হোমওয়ার্ক দিব। আশা করি তোমরা সেগুলোতে কোপ মারতে পারবা। সো আসো আমরা বেশি কথা না বলে ম্যাথের দিকে চলে যাই। সবাই একটু প্রশ্ন লিখে নাও। শুরুতে আমি একটা প্রশ্ন লিখে দিই। সো আমার প্রশ্ন হচ্ছে, সবাই প্রশ্ন লেখো। লেখো 10 একক ও 6 একক মানের 10 একক ও 6 একক মানের দুইটি ভেক্টর পরস্পর 60 ডিগ্রি কোণে কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে কোনো বিন্দুতে ক্রিয়ারত। এবার আমাকে বলা হলো ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্ণয় করো। ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্ণয় করো। এই যে ম্যাথটা, এই ম্যাথটা তোমরা একটু ট্রাই করো। আমি একটা মিনিট, আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি। ওকে ফাইন, এবার আমি করাই দিই। তোমরা ভিডিও পজ করো, তোমরা নিজেরা একটু করে নাও। আমি করাই দিই, তোমরা একটু ভিডিও পজ করে নিজেরা একটু করে নাও। সো এবার দেখো আমরা কি করছি। আমাকে বলা হচ্ছে 10 একক এবং 6 একক মানের দুইটি ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর আমাদের দেওয়া আছে। সো আমাদের দুইটা ভেক্টরকে আমি আঁকতেও পারি, নাও আঁকতে পারি, আমি আঁকবো। তাহলে আমি বুঝলাম আমাদের কোনো একটা বিন্দুতে একদিকে 10 একক মানের একটা ভেক্টর আছে, আরেকদিকে 6 একক মানের একটা ভেক্টর আছে। এই দুইটা ভেক্টরকে আমি নিচে নাম দিব, একটাকে এক এক নামে নাম দিই। মনে করো এটাকে আমি নাম দিলাম ফি, এটাকে নাম দিলাম হচ্ছে কিউ। তাহলে আমাদের গিভেন ডেটা ফি সমান হচ্ছে 10 একক আর কিউ সমান হচ্ছে 6 একক। তাহলে এটা সমান হচ্ছে 10 একক, এটা সমান হচ্ছে 6 একক। ওকে ফাইন। এবার আমাকে বলা হলো দুটি ভেক্টর পরস্পর কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি কোণে। দ্যাট মিনস তাদের যে মধ্যবর্তী কোণটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আর মধ্যবর্তী কোণটাকে আমরা কী নামে ডাকি? আলফা নামে ডাকি। দ্যাট মিনস এটা হচ্ছে আলফা। তাহলে আলফার মান কত ডিগ্রি ভাইয়া? 60 ডিগ্রি। তাহলে তারা পরস্পর 60 ডিগ্রি কোণে কোনো বিন্দুতে ক্রিয়ারত। তাহলে এই যে কোনো একটা বিন্দু, এই বিন্দুতে তারা দুজন একসাথে কাজ করছে। মনে রাখবা, দুইটা ভেক্টর যদি একসাথে কোনো বিন্দুতে কাজ না করে তাহলে তুমি তাদের লব্ধি বের করতে পারবে না। লব্ধি মানে কি? লব্ধি মানে দুইটা ভেক্টরের সম্মিলিত রূপ। এখন যদি এমন হয় সকালবেলা একটা ভেক্টর কাজ করছে, বিকেলবেলা আরেকটা ভেক্টর কাজ করছে, তুমি কি লব্ধি বের করবা? না, কারণ এরা তো আলাদা আলাদা। তাহলে দুইটা যখন একসাথে কাজ করবে তখন তাদের লব্ধির ব্যাপারটা আসবে। অতএব লব্ধি বলছে মানে হচ্ছে একই বিন্দুতে একসাথে কাজ করবে। এখন বলা হচ্ছে ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে আমি এখানে লব্ধি কত জানি না, আমি ধরে নিলাম তাদের যে লব্ধিটা হচ্ছে আর, লব্ধির মানটা হচ্ছে আর, এবং লব্ধির যে দিকটা, এই দিকটা হচ্ছে থিটা। তুমি যে কারোর সাথে অ্যাঙ্গেলটা নিতে পারো, আমি ফি এর সাথে নিচ্ছি। তাহলে এবার আসো, সাধারণত আমরা ফি এর সাথে নিই কিছু না বললে। তাহলে আমরা এখান থেকে ধরে নিয়েছি ফি এর মান হচ্ছে 10, কিউ এর মান হচ্ছে 6, আলফা এর মান হচ্ছে 60 ডিগ্রি। এবার আমি যদি ম্যাথে ক্যালকুলেশন করি তাহলে আমাকে এখানে কি করতে হবে বলো তো? আর এর মান বের করতে হবে। সো আমাদের ফাইন্ড আউট করতে হবে হচ্ছে আর এর মানটা কত এবং এখানে থিটা এর মানটা কত। এই দুইটা মান আমাকে ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করতে হবে। সো আসো আমরা যদি ক্যালকুলেশন করতে যাই, সর্বপ্রথম আমরা লব্ধির ফর্মুলা লিখব। তাহলে আমরা লিখব হচ্ছে আজা মানে হচ্ছে আমরা জানি। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আর সমান √ ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কজ অফ আলফা। তাহলে √ ফি এর মানটা কত? ফি এর মানটা হচ্ছে 10, কিউ এর মানটা 6, 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 × 10 × 6 কজ অফ মধ্যবর্তী কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে একটু দ্রুত ক্যালকুলেশন করি। √ 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 × 10 × 6 কজ অফ 60। তাহলে ক্যালকুলেশন করলে আমার আসে হচ্ছে 14। এর মান হচ্ছে আমরা বলতে পারি লব্ধির মানটা হচ্ছে 14 একক। এখানে একটু খেয়াল করো, তোমাকে কিন্তু নির্দিষ্ট কোনো একক দেয় নাই, ওই কারণে তুমি একক লিখছো। যদি তোমাকে আমি বলে দিতাম এটা 10 নিউটন আর 6 নিউটন, তাহলে তুমি আর এর মানও 10 নিউটন আর 6 নিউটন পাইতাম।
এবার আসা হচ্ছে লব্ধির মান বের করা শেষ, এবার আমরা লব্ধির দিক বের করব। তাহলে লব্ধির দিক আমরা কেমনে বের করব? tan θ ইকুয়ালস টু, তাহলে আমি লিখবো সাইন ডিভাইড বাই কস, পাশে বসবে কি মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণকে বর্তমানে আমি আলফা নামে রাখছি, আলফা নিচে প্লাস দিলাম, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, অ্যাঙ্গেলটা কার সাথে? ফি এর সাথে, অতএব ফি থাকবে হচ্ছে সিঙ্গেল, তাহলে ফিটা এখানে থাকবে, কিউটা এখানে থাকবে, দ্যাটস ইট। অথবা তুমি ডাইরেক্ট মুখস্থ করতে পারো tan θ ইকুয়ালস টু হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইড বাই ফি প্লাস কিউ কজ আলফা। এবার আমরা এখান থেকে বলতে পারি থিটা ইকুয়ালস টু, টেনটা অপোজিটে গেলে কী হবে? টেন ইনভার্স। এবার আমরা মান বসাই দিই, মান বসাই দিলে কিউ এর মান হচ্ছে 6 সাইন আলফার মান 60 ডিভাইড বাই ফি এর মান হচ্ছে 10 প্লাস কিউ এর মানটা হচ্ছে 6 কস 60। এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কার মানটা পাবো? এখান থেকে ক্যালকুলেশন করে আমরা থিটা এর মানটা পাবো। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি থিটা এর মানটা কত। তাহলে টেন ইনভার্স উপরে হচ্ছে 6 সাইন 60, নিচে হচ্ছে 10 প্লাস 6 কস 60। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আনসার পেলাম হচ্ছে 21.79। তাহলে 21.79, তাহলে আমরা বলতে পারি থিটা এর যে মানটা এটা হচ্ছে 21.79 ডিগ্রি। তাহলে লব্ধির মান হচ্ছে কত? 14 একক। লব্ধির দিক কত? লব্ধির দিক হচ্ছে 21.79 ডিগ্রি। এখানে অতীব গুরুত্বপূর্ণ একটা বার্তা আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমরা অনেকে এখানে একটা প্রশ্ন করে বসো। কি প্রশ্ন ভাইয়া? তোমাদের প্রশ্ন হচ্ছে, তোমরা প্রশ্ন না, তোমাদের জন্য একটা ছোট্ট পরামর্শ। তোমরা সবাই আনসার কি লেখো? তোমরা আনসার লেখো হচ্ছে লব্ধির মান 14 একক, লব্ধির দিক হচ্ছে 21.79 ডিগ্রি। হবে না, লব্ধির মান লিখবো 14 একক, ঠিক আছে, কিন্তু লব্ধির দিক, আচ্ছা বলো তো, তুমি লব্ধির দিক এটা বের করছো কেন? তোমার বন্ধু কি এটা বের করতে পারে না? কারণ এখানে তো বলে দেয় যে তুমি ফি এর সাথে কোনটা বের করো। তাহলে এখানে তুমি ফি এর সাথে করতে পারো, কিউ এর সাথে করতে পারো। দ্যাট মিনস তুমি কার সাথে বের করবে এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। অতএব তুমি আনসার দেওয়ার সময় তোমাকে অবশ্যই বলে দিতে হবে তুমি কার সাথে কোনটা বের করেছো। তাহলে তুমি যদি ফি এর সাথে কোনটা বের করে এত আসছে, যদি তুমি কিউ এর সাথে বের করতা তাহলে কোনটা কিন্তু এত আসতো না। তখন আমার কোনটা আসতো হচ্ছে 60 মাইনাস 21.79, তখন আমার আনসার আসতো হচ্ছে 38.21। এর মানে দুইজনের আনসার সেম না, কিন্তু দুইটাই কারেক্ট। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে তুমি আনসারটা লিখবে কীভাবে? লব্ধির মান, লব্ধির দিকটা, মানটা ঠিক আছে, তাহলে তুমি লিখবো হচ্ছে এভাবে, লব্ধির মান 14 একক। এখন লব্ধি কত গুণ উৎপন্ন করে বলো তো? লব্ধি কত গুণ উৎপন্ন করে? 21.79। এটা কার সাথে ভাইয়া? এই কোনটা হচ্ছে আমাদের ফি এর সাথে। কিন্তু তোমার প্রশ্নে কি কোনো ফি দেওয়া আছে? না, তোমার প্রশ্নে তো ফি আর কিউ তো তুমি ধরে নিয়েছো, অতএব এমন কোনো রেফারেন্স দেওয়া যাবে না যেটা প্রশ্নে নাই। তাহলে আমার প্রশ্নে কি আছে? 10 একক, আমি ফিটাকে 10 ধরেছি, তাহলে আমি বলার সময় বলবো লব্ধি 10 এককের সাথে। তাহলে আমি লিখবো হচ্ছে লব্ধি 10 একক, 10 একক এর 10 একক মানের ভেক্টরের সাথে, 10 একক মানের ভেক্টরের সাথে কি করে? 21.79 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে আমার লব্ধির দিক। তাহলে আশা করি বুঝতে পারছি। আমরা অনেকে যে কাজটা করি ডাইরেক্ট 21.79 লিখে দিই, এটা হচ্ছে আসলে তোমার গাণিতিকভাবে এই যে লজিক্যালি হচ্ছে, যদি আমি চাই তোমার ভুল ধরতে তাহলে ভুল ধরতে পারি, কিন্তু অতএব এমনভাবে লিখবা যাতে ভুল না হয়। তাহলে আমরা কি পেলাম? লব্ধির মান হচ্ছে এত এবং লব্ধির দিক হচ্ছে 10 এককের সাথে এত, 10 এককের সাথে এত। তাহলে 10 এককের সাথে লব্ধির দিকটা হচ্ছে 21.79 ডিগ্রি। আই থিঙ্ক এতটুকু তোমার ক্লিয়ার। এবার আসো আমরা এই ফর্মুলা দিয়ে আমরা আরও কিছু ম্যাথ তোমাদেরকে করাই। আমরা প্রথমেই তোমাদেরকে একটা ম্যাথ করাবো, সেটা হচ্ছে নদী নৌকার ম্যাথ। এখানে তোমাকে একটু ক্লিয়ার করে দিই, নদী নৌকার ম্যাথ কিন্তু এই অধ্যায়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা সিনিয়রদের থেকে শুনে থাকবা। এই নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে তোমরা আবার ভুল বুঝিও না, আমি এখন সামান্তরিক সূত্র পড়ানোর সময় তোমাকে নদী নৌকার সব ধরনের ম্যাথ করাবো না, আমি জাস্ট অর্ধেক ম্যাথ করাবো, বাকি অর্ধেক ম্যাথ করাবো হচ্ছে আমি আরও পরে। কারণ নদী নৌকার কিছু অ্যাডভান্স ম্যাথ আছে বা ইম্পর্টেন্ট ম্যাথ আছে যেগুলো করতে হলে এর পরের কিছু কনসেপ্ট আমাদের কাজে লাগবে, যেমন উপাংশ সূত্র, ওগুলো তো আমরা এখন জানি না। অতএব আমি অর্ধেক করবো, মানে যতটুকু সামান্তরিক সূত্র দিয়ে করা যায়। কেউ আবার মনে করিও না যে তুমি এটা দিয়ে নদী নৌকার সব ধরনের ম্যাথ পারবা, সব ধরনের পারবা না, সব ধরনের ম্যাথ পারবা এর পরবর্তী নদী নৌকার ম্যাথ যখন আমরা করাবো এরপরে পারবা। তো অতএব মাথায় রাখবা, আমরা এখন যতটুকু করাবো অতটুকুই তুমি পারবা, সব পারবা না। বাকিগুলো কিন্তু এই টপিক্সের সাথে রিলেটেড না, ওটা অন্য জায়গায়। নদী নৌকার ম্যাথ ঠিক আছে, কিন্তু ওগুলো হচ্ছে অন্য জায়গায়। তো অনেকে আগে পড়ায় বলে আমার এত তেল নাই, আমার কথা হচ্ছে আমরা সিকোয়েন্সিয়ালি পড়বো। আমার ওই ম্যাথগুলো করার জন্য উপাংশ সূত্র লাগবে। আমি আল্লাহর রহমতে যেদিন উপাংশ সূত্র শেষ করব তারপরে গিয়ে আমরা সেগুলো করব। সো আমরা ধাপে ধাপে করব। অতএব আমরা এখন যেগুলো করব ওগুলাই তোমাদেরকে হোমওয়ার্ক দিব, যেগুলো আমরা এখন করতে পারবো না সেগুলো আমরা ইনশাল্লাহ হোমওয়ার্কও দিব না। আসো ভাইয়া এবার একটু সামনের দিকে আগাই। এখন তোমাকে আমি আরেকটা প্রশ্ন করলাম।
এখন তোমাকে আমি আরেকটা প্রশ্ন করলাম যে এবার সবাই একটু প্রশ্ন লিখে ফেলো। লেখো 10 কিলোমিটার পার আওয়ার 10 কিলোমিটার পার আওয়ার স্রোতযুক্ত নদীতে 10 কিলোমিটার পার আওয়ার স্রোতযুক্ত নদীতে নদীতে একজন মাঝি একজন মাঝি একজন মাঝি একজন মাঝি 20 কিলোমিটার পার আওয়ার বেগে বেগে স্রোতের সাথে অনেক সময় অথবা দিচ্ছি এই কারণে অনেক সময় স্রোতের সাথে না বলে তীরের সাথে, একসাথে ভাষাগুলো শিখে যেতে হবে। স্রোতের সাথে বা তীরের সাথে 60 ডিগ্রি কোণে নৌকা নিয়ে রওনা দিল নৌকা নিয়ে রওনা দিল নৌকা নিয়ে রওনা দিল দিল ওকে। তাহলে প্রশ্ন হচ্ছে নৌকাটি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলে দিই, ভেক্টরের যে ম্যাথগুলা সামান্তরিক সূত্রের, এই সূত্রের ম্যাথগুলোর মধ্যে কিন্তু এককের কোনো প্যারা নাই। মানে তোমার যে একক প্রশ্নের মধ্যে থাকবে তুমি সেটা দিয়ে ম্যাথ করে ফেলবা, একক এক্সচেঞ্জ করার কোনো দরকার নেই। খালি মাথায় রাখবা সবাই যাতে সেম হয়। মনে করো ফি এর একক যা, কিউ এর এককও তা, আর এর এককও তা, কিন্তু নিউটন হলে সবাই নিউটন, যদি মনে করো মিটার হয় সবাই মিটার, সেন্টিমিটার হলে সবাই সেন্টিমিটার। মানে ব্যাপারটা হচ্ছে এমন, তোমাকে এটাকে এসআইতে কনভার্ট করতে হবে, এরকম কোনো নিয়ম নাই। অর্থাৎ তুমি করবাও না। কেন করবা না? কারণ যেভাবে আসো ওইভাবে স্ট্রাকচার রেখে ম্যাথ করলে তোমার জন্য ম্যাথগুলো অনেক ইজি হবে। সো আমরা এবার একটু আসি। প্রথম কথা তোমাদেরকে আমি বলে দিই, এখানে 10 কিলোমিটার পার আওয়ার স্রোতযুক্ত নদীতে, এর মানে কি? এর মানে হচ্ছে একটা নদীতে স্রোত আছে, সেই স্রোতের বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এবং একজন মাঝি এত বেগে স্রোতের সাথে এত ডিগ্রি করে নৌকা নিয়ে রওনা দিল। এর মানে মাঝি এত বেগে নৌকা নিয়ে রওনা দিল মানে হচ্ছে নৌকা চালাচ্ছে। আচ্ছা, ভালো কথা। এখন নৌকাটি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে যাবে আমরা বের করবো। তার আগে তোমাদের একটু বলে নিই, সেটা হচ্ছে নদী নৌকার ম্যাথগুলাতে, মানে এরপরে আমরা ভবিষ্যতে যেগুলো করব সব মিলে নদী নৌকার ম্যাথগুলোতে আমরা একটা ছোট্ট কাজ করি, সেটা হচ্ছে স্রোতের বেগ এবং নৌকার বেগ এগুলোকে আমরা ইউ এবং বি দ্বারা নামকরণ করি। মানে নদীতে যে স্রোতের বেগ সেটাকে আমরা ইউ দ্বারা নামকরণ করি। নদীতে যে নৌকার বেগ, অনেক সময় নৌকা না বলে তোমাকে বললো কেউ একজন সাঁতরে নদী পার হচ্ছে, তখন হচ্ছে নৌকার ব্যাগের বদলে কী হবে? সাঁতারুর ব্যাগ। তাহলে নৌকার যে ব্যাগটা, সেই নৌকার ব্যাগটাকে আমরা ভি নামে নামকরণ করি। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, সব জায়গায় কি এটা করে না, কোনো বইতে যে কাজটা করে স্রোতের ব্যাগকে ভি দ্বারা নামকরণ করে, নৌকার ব্যাগকে ইউ দ্বারা নামকরণ করে। এখন তুমি কি করবা? তুমি একেবারে এটা মুখস্থ করে ফেলবা। স্রোত মানে হচ্ছে ইউ, নৌকা মানে হচ্ছে ভি। স্রোত মানে হচ্ছে ইউ, নৌকা মানে হচ্ছে ভি। কারো যদি মনে না থাকে তাহলে মনে রাখবা, নৌকা দেখতে কিসের মতো? এই নৌকার একটা পাশ দেখতে বিয়ের মতো। মনে রাখবা, সামহাও তোমার মনে রাখতে হবে যে আমাদের নৌকার ব্যাগকে আমি বি দ্বারা প্রকাশ করবো। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন মনে রাখবো? তার রিজন হচ্ছে আমরা সামনে তোমাদেরকে কিছু ফর্মুলা করাবো নৌকার, মানে স্পেশাল কনসেপ্ট যখন করাবো তখন নৌকার এমন কিছু ম্যাথ করাবো যেগুলোর জন্য নতুন কিছু ফর্মুলা আসবে। ওই ফর্মুলাগুলো আমরা ডেরাইভেশন করার সময় আমি স্রোতের ব্যাগকে ইউ, নৌকার ব্যাগকে ভি ধরে ফর্মুলাগুলো দেখাবো, তুমি ফর্মুলাগুলো মুখস্থ করবা। এখন তুমি যদি স্রোতের ব্যাগকে আমি ইউ ধরে ফর্মুলা ডেরাইভেশন করলাম, এখন যদি তুমি পরীক্ষায় স্রোতের ব্যাগকে ভি ধরো তাহলে কিন্তু তোমার সব ম্যাথ উল্টাপাল্টা হয়ে যাবে। মানে আমরা এটা ধরলে সূত্র একরকম আসবে, উল্টা ধরলে কিন্তু সূত্র উল্টে যাবে। অতএব আমি যেহেতু স্রোতের ব্যাগকে ইউ ধরবো, তোমরা আমার সাথে আজীবন বইতে কী আছে গাইডে কী আছে দেখার দরকার নেই, তোমরা সব সময় স্রোতের ব্যাগকে ইউ ধরবা, নৌকার ব্যাগকে বি ধরবা, এবং আমি যে ফর্মুলা পড়াবো ওই ফর্মুলাই করবা, কারণ এটা ধরে আমি তোমাদেরকে ফর্মুলা দেখাচ্ছি। সো এটা মাথায় রাখবা আজকের পর থেকে মুখস্থ, যে নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে স্রোতের ব্যাগ মানে হচ্ছে ইউ, নৌকার ব্যাগ মানে কি ভাইয়া? ভি। এখন তুমি একটু খেয়াল করে দেখো তোমাকে এখানে কি দেওয়া আছে। তোমাকে এখানে যে জিনিসটা বলা আছে, তোমাকে বলছে 10 কিলোমিটার/আওয়ার স্রোতযুক্ত নদীতে, এর মানে স্রোতের বেগটা কত দেওয়া আছে ভাইয়া? আমার এখানে স্রোতের বেগ যে ইউ এর মান হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, তাহলে স্রোতের বেগটা হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, একজন মাঝি 20 কিলোমিটার/আওয়ার বেগে, তাহলে এবার নৌকার যে বেগটা, এত বেগে
স্রোতের সাথে বা তীরের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দিল, 60 ডিগ্রি কোণে রওনা দিল। তাহলে এখন মাঝি কত বেগে রওনা দিছে? এত বেগে। তাহলে নৌকার বেগটা কত? 20 কিলোমিটার/আওয়ার। এর মানে আমরা বলতে পারি নৌকার বেগটা হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। এখন যদি আমি প্রশ্ন করি কত কোণে রওনা দিছে? 60 ডিগ্রি কোণে। এর মানে সে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দিয়ে চলে গেছে। তাহলে আমরা যদি বলি উৎপন্ন কোণ, তাহলে উৎপন্ন কোণ যেটা, সেই কোণ আলফা, আমরা উৎপন্ন কোণকে আলফা বলি। আলফার মানটা কত? ভাই 60 ডিগ্রি। আচ্ছা, ভালো কথা। এখন তোমরা আসলে কিছু বুঝছো কি না? কিছুই বুঝো নাই, মনে হচ্ছে অনেক কিছু বুঝছো। বেসিকটা একটু ক্লিয়ার করতে হবে, আসলে কনসেপ্টটা কি। কনসেপ্টটা দেখো, আমি একটা নদী আঁকছি, এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে একটা নদী। এই নদীতে স্রোত আছে। মনে করো এইদিকে স্রোত যাচ্ছে, এইদিকে আমাদের ভাইয়া স্রোতে যাচ্ছে, স্রোতযুক্ত একটা নদী। এখন একজন মাঝি, সেই যদি মনে করো এই বিন্দু থেকে একটা নৌকা নিয়ে এইদিকে রওনা দিল, এইদিকে একজন মাঝি বিবেগে রওনা দিল। নর্মালি যদি নদীতে স্রোত না থাকতো, সে এদিকে রওনা দিলে এদিকে চলে যেত। এবং এখানে একটু বলে রাখি, আমরা চিত্র যে আঁকছি, চিত্রটা হচ্ছে মনে করো এটা একটা নদী, তো নদীর উপর থেকে আমরা ছবিটা আঁকতেছি, মানে নদীর উপর থেকে, এই উপর থেকে আমরা ক্যাপচার করতেছি। এটা নদীর এক পার, এটা হচ্ছে নদীর অপর পার। আর এই নদীতে এগুলো হচ্ছে পানি, এখানে স্রোত যাচ্ছে। এখন আমি বললাম যে স্রোত যদি না থাকতো, এই মাঝি যেই দিকে রওনা দিয়েছে নিশ্চয়ই সেই দিকে চলে যেত। স্রোত যদি না থাকতো, মাঝি যেদিকে রওনা দিছে সেই দিকে চলে যেত। কিন্তু স্রোত থাকার কারণে কি হচ্ছে, মাঝি রওনা দিছে এইদিকে, কিন্তু স্রোত তাকে ধাক্কা মারবে এইদিকে। তাহলে স্রোত যদি তাকে ধাক্কা মারবে কোন দিকে ভাইয়া? স্রোত তাকে ধাক্কা মারবে এইদিকে। এইদিকে আমরা একই বিন্দুতে দেখাচ্ছি। তাহলে স্রোত তাকে ধাক্কা মারবে এইদিকে, এদিকে হচ্ছে ইউ। এখন ব্যাপারটা হচ্ছে এমন, এই যে স্রোতের যে বেগটা সেটা বলে দিয়েছে 10 কিলোমিটার/আওয়ার, এবং সে নৌকা নিয়ে কত বেগে যাচ্ছে? 20 কিলোমিটার/আওয়ার বেগে সে রওনা দিয়েছে। এবং রওনা দেওয়ার সময় এই যে এটা হচ্ছে নদীর তীর অথবা এটা হচ্ছে স্রোত, এই তীর বা স্রোতের সাথে সে কোণ উৎপন্ন করে রওনা দিয়েছে? সে হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে রওনা দিয়েছে, এবং এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে আলফা। তাহলে আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি ভাইয়া, তাহলে সে স্রোত হচ্ছে ইউ, নৌকার বেগ হচ্ছে ভি, আর কোণের নাম হচ্ছে আলফা। এখন তোমার কি মনে হয়, নদীতে যেহেতু স্রোত আছে, তাহলে নৌকার ব্যাগ এটা হচ্ছে একটা ভেক্টর, স্রোতের ব্যাগ এটা হচ্ছে একটা ভেক্টর। দুইটা ভেক্টর যখন একসাথে কাজ করে তখন বস্তুটা কোন বরাবর যায় বলো তো? লব্ধি বরাবর যায় না? তাহলে আমরা বলতে পারি এটা যদি কোনো একটা নৌকা হয়, মনে করো এটা হচ্ছে কোনো একটা নৌকা, এটা হচ্ছে কোনো একটা নৌকা। এই যে নৌকার উপর এখন বর্তমানে কয়টা ধাক্কা খাচ্ছে? দুইটা। কিসের জন্য? একটা হচ্ছে স্রোতের জন্য, আর একটা হচ্ছে নৌকার বেগের জন্য। তাহলে স্রোত তাকে নিতে চায় এইদিকে, নৌকার বেগ তাকে নিতে চায় এইদিকে। তোমরা বলো, এই নৌকাকে যদি কেউ একজন এইদিকে ধাক্কা মারে, অন্য কেউ একজন যদি এইদিকে ধাক্কা মারে, দুইজন একসাথে ধাক্কা মারলে নৌকা কোন দিক দিয়ে যাবে? মাঝখান বরাবর চলে যাবে। এই যে নৌকাটা মাঝখান বরাবর চলে যাবে, এটাকে আমরা বলছি হচ্ছে নৌকার লব্ধি। তাহলে এটা যেহেতু আমাদের ব্যাগ, এটা যেহেতু ব্যাগ, লব্ধিটা একটা ব্যাগ, তাহলে এটা হচ্ছে স্রোতের ব্যাগ, এটা হচ্ছে নৌকার ব্যাগ, এটা হচ্ছে লব্ধি ব্যাগ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, তোমার নৌকা কত ব্যাগে রওনা দিয়েছে? ভাইয়া নৌকা রওনা দিয়েছে 20 কিলোমিটার/আওয়ার ব্যাগে। কিন্তু নৌকা কি আসলে 20 কিলোমিটার/আওয়ার ব্যাগে চলবে? না। কেন চলবে না? কারণ এখানে একটা স্রোত আছে। স্রোত আর নৌকা দুইটার লব্ধি যত বেগে যাবে, নৌকাটা তত বেগে যাবে। তাহলে ওই জন্য তোমাকে বলেছে নৌকাটি প্রকৃতপক্ষে কত বেগে চলবে। তাহলে প্রকৃতপক্ষে কত বেগে কেন বলছে? তোমাকে বলতে পারে ভাই নৌকার বেগ তো দেওয়া আছে, এটা হচ্ছে নৌকা কত কোণে রওনা দিয়েছে সেই বেগটা দেওয়া আছে, কিন্তু নৌকাটা আসলে তো এত বেগে যাবে না। সে এত বেগে রওনা দিয়েছে, কিন্তু স্রোতের ধাক্কার কারণে তার বেগটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে স্রোত এবং তার কারণে চেঞ্জ হয়ে যেটা হবে তার নাম কি ভাইয়া? লব্ধি। অতএব আমরা বলতে পারি সে কিন্তু আসলে এত কোণে যাবে না, অতএব আমরা বলতে এত বেগে যাবে না। এর মানে তার প্রকৃত বেগটা কত বলতো? আর। তাহলে আমরা বলতে পারি নৌকার যে প্রকৃত বেগটা হচ্ছে আর। এই আর এর মান কত আমরা বের করতে চাই? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভাইয়া প্রকৃত বেগ আমরা বের করলাম, এবার মানে বের করব। এবার হচ্ছে ভাইয়া নৌকাটা প্রকৃতপক্ষে কোন দিকে যায়? আচ্ছা বলো তো, তুমি রওনা দিচ্ছ হচ্ছে এত কোণে, তাই তো? কিন্তু আসলে কি তুমি এত কোণে যাবা? অবভিয়াসলি না। তুমি কত কোণে যাবা? তুমি যাবা হচ্ছে এই দিকে, এই যে রওনা দিছিলে এইদিকে, চলে যাবে এইদিকে। এর মানে তুমি এত ডিগ্রি কোণ উৎপন্ন করে যাবা, এই কোণের নামটা হচ্ছে থিটা। তাহলে আমরা বলতে পারি
প্রকৃত দিকটা হচ্ছে ভাইয়া থিটা। এই থিটা এর মান কত তোমাকে জিজ্ঞেস করা হলো। প্রকৃত যে দিকটা, সেই প্রকৃত দিকটা হচ্ছে থিটা। থিটা এর মানটা তোমাকে বের করতে বললো। আশা করি এটা বুঝতে পারছি। তাহলে প্রকৃত বেগ যেটা সেটা হচ্ছে আর, প্রকৃত বেগের যে দিকটা সেটা হচ্ছে থিটা। তাহলে প্রকৃত বেগের মানটা তোমাকে জিজ্ঞেস করলো, প্রকৃত দিক যেটা থিটা সেটাও তোমাকে জিজ্ঞেস করলো। এখন তুমি এই দুটো বের করবা। এর মানে সহজ কথায় লব্ধির মান বের করতে বলেছে, লব্ধির দিক বের করতে বলেছে। এখন আসো ভাইয়া আমরা লব্ধির মান বের করব, আমরা লব্ধির দিক বের করব। তাহলে আসো এখান থেকে লব্ধির মান যদি বের করতে চাই, আর সমান আমরা কি বলতে পারি, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2UB কজ অফ আলফা। তাহলে এখান থেকে বলতে পারি রুট ওভার ইউ এর মানটা কত ভাইয়া, ইউ এর মানটা হচ্ছে 10, বি এর মানটা কত 20, প্লাস 2 ইন্টু ইউ এর মানটা হচ্ছে 10, বি এর মানটা হচ্ছে 20, কজ অফ মধ্যবর্তী কোণের মানটা হচ্ছে 60। এখন যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পেয়ে যাব যে রেজাল্টেন্টটা কত আমরা পেয়ে যাব। তাহলে আমি যদি একটু ক্যালকুলেশন করি, রুট ওভার 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু কজ অফ 60, ক্যালকুলেশন করলে পাচ্ছি 10√7। তো আমরা 10√7ও লিখতে পারি, তবে ফিজিক্স আমরা সাধারণত দশমিকে লিখি। তাহলে 26.46, তাহলে 26.46 আসতেছে। তাহলে আমরা বলতে পারি 26.46 এত এত এত। খেয়াল করো তুমি, ইউ এবং বি এদের একক আছে কি না, আছে। কি আছে, কিলোমিটার পার আওয়ার। তাহলে সবার একক সেম থাকাটা ইম্পর্টেন্ট, একক এসআই থাকাটা ইম্পর্টেন্ট না। তাহলে ওদের একক যেহেতু কিলোমিটার পার আওয়ার, এটার একক আসবে ভাইয়া কিলোমিটার পার আওয়ার। এর মান হচ্ছে আমি লব্ধির মানটা পেয়ে গেলাম হচ্ছে 26.46 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে লব্ধির মান। মানে এর মানে নৌকাটা রওনা দিয়েছিল কত বেগে, রওনা দিয়েছিল 20 কিলোমিটার পার আওয়ার বেগে, কিন্তু নৌকাটা আসলে চলবে কত বেগে, 26.46 কিলোমিটার পার আওয়ার বেগে। কেন, কারণ স্রোত তাকে ধাক্কা দিয়েছে। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি ভাইয়া, আমি যদি এখন তোমাকে বলি নৌকার বেগের মানটা বের করো, তাহলে নৌকাটা প্রকৃতপক্ষে কোন দিকে চলবে, তাহলে সেক্ষেত্রে তুমি কি বলতে পারো ভাইয়া, আমরা জানি tan থিটা ইকুয়ালস টু সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। এবার সিঙ্গেল মিঙ্গেল বসাবো। তাহলে বলো যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, অ্যাঙ্গেল কার সাথে, ইউ এর সাথে। তাহলে ইউ থাকবে সিঙ্গেল, বি থাকবে গেল। এখন আসি ভাইয়া, আমরা এতটুকু পাইলাম। এবার আমরা এখান থেকে থিটা এর মানটা বের করব। থিটা ইকুয়ালস টু tan ইনভার্স কোণের মানটা, বি এর মানটা বসাবো। তাহলে বি এর মানটা কত 20 সাইন আলফার মান 60, ইউ এর মান হচ্ছে 10 প্লাস 20 কস 60। ক্যালকুলেশন করলে আমরা থিটা এর মান পাবো। সো আমরা দেখি থিটা এর মান আমরা কত পাচ্ছি। আমরা পাচ্ছি হচ্ছে 10 ইনভার্স 20 সাইন 60 ডিভাইডেড বাই 10 প্লাস 20 কস 60। তাহলে আমরা এখান থেকে অ্যাঙ্গেল পাচ্ছি 40.89। তাহলে 40.89 পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 40.89 ডিগ্রি। এর মানে নৌকাটা প্রকৃতপক্ষে কত বেগে চলবে, 26.46 কিলোমিটার পার আওয়ার বেগে। নৌকাটা প্রকৃতপক্ষে কোন দিকে যাবে, নৌকাটা প্রকৃতপক্ষে আনসার লেখার সময় এভাবে লিখতে হবে, নৌকাটি প্রকৃতপক্ষে এভাবে লিখতে হবে, নৌকাটি প্রকৃতপক্ষে স্রোতের সাথে 40.89 ডিগ্রি কোণে যাবে, এত কোণে যাবে। নৌকাটি প্রকৃতপক্ষে স্রোতের সাথে এত ডিগ্রি কোণে যাবে। আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার। তাহলে আমি আবার একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। আমাদের এখানে মেইন যে ব্যাপারটা, আমি আবারও বলছি, আজকের পর থেকে তুমি আমার সাথে পড়তে গেলে মুখস্থ করে ফেলবা। স্রোতের বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, নৌকার বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। তোমরা চাইলে আবার এটাও করতে পারো, এই যে লব্ধির ফর্মুলা এটাও মুখস্থ করতে পারো নৌকার জন্য, এটা তোমার ব্যাপার, যে প্রয়োজন হয় না, ইজি। আবার অ্যাঙ্গেলের ফর্মুলা চাইলে মুখস্থ করতে পারো। তবে হ্যাঁ, এটা সতর্কবার্তা। আচ্ছা, এখানে তুমি দেখো নৌকার ব্যাগের ক্ষেত্রে কিন্তু তুমি থিটা এটা বের করতে পারো, এটাও বের করতে পারো, কিন্তু আমরা কখনোই এটা বের করব না। কারণ তুমি দেখো না, স্রোত যেটা বা তীর যেটা, তীরের একটা অস্তিত্ব আছে। তো তীরের সাথে এত ডিগ্রি কোণ বললে আমার মনটা সায় দেয়, হ্যাঁ ওই যে ওইটা যে তীর, ওই তীরের সাথে এত ডিগ্রি কোণে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি এখন নৌকা আগে যেদিকে গিয়েছে ওই দিকের সাথে এত ডিগ্রি কোণে নৌকা চলে, নৌকা আগে কোন দিকে গিয়েছিল জানি, টেনশনে পড়ে যাবো। সো প্রয়োজন নাই, মানে যেখানে ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, যেটার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে আমরা সেটাকে দেওয়ার ট্রাই করবো। সোজা কথা রে ভাই, সোজা বাংলায় নৌকার মেয়েতে তুমি সবসময় কী করবা, থিটাটা সবসময় স্রোতের সাথে বের করবা। বের করতে তুমি বাধ্য না, তবে এটা বের করাটা হচ্ছে আসলে কমন সেন্সের ব্যাপার, যে এটা করাটা সুন্দর, এটা করাটা ভালো, বুঝতে হবে। তাহলে
আমরা এখান থেকে একটু আবার আলোচনা করি। তাহলে দেখো নদীতে স্রোত আছে, স্রোতের বেগ এদিকে, নৌকা যাচ্ছে কোন দিকে, এইদিকে রওনা দিয়েছে। তাহলে আমার নৌকা যখন এদিকে রওনা দিয়েছে, স্রোতটাকে এদিকে ধাক্কা দিয়েছে, চলে যাবে মাঝখান বরাবর। তাহলে রওনা দিয়েছে বি বেগে, কিন্তু যাবে সে আর বেগে। রওনা দিয়েছে আলফা কোণে, যাবে হচ্ছে থিটা কোণে। আবার বলছি, রওনা দিয়েছে বি বেগে, যাবে সে আর বেগে। রওনা দিয়েছে আলফা কোণে, যাবে সে থিটা কোণে। তাহলে এটা গেলে হচ্ছে আমাদের লব্ধির এই যে আমরা নৌকাটা প্রকৃতপক্ষে কত বেগে যাবে আর বেগে যাবে, প্রকৃতপক্ষে কত কোণে যাবে থিটা কোণে যাবে। এর মানে নৌকা রওনা দিয়েছে বি বেগে, প্রকৃতপক্ষে যাবে আর বেগে। নৌকা রওনা দিয়েছে আলফা কোণে, প্রকৃতপক্ষে যাবে হচ্ছে থিটা কোণে। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টটা। এবার তুমি একটু খেয়াল করো, আমাকে বলেছে নৌকা প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা আর এর মানটা বের করবো, এটা হচ্ছে প্রকৃত বেগ, আর থিটা এর মানটা বের করবো, এটা হচ্ছে প্রকৃত দিক। এবং তার জন্য আমরা ফর্মুলা ইউজ করলাম, আর হচ্ছে ইউবি এর লব্ধি মধ্যবর্তী কোণের মান আলফা, রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইউবি কজ অফ আলফা। আর থিটা এর মান বের করার জন্য আমরা ট্যান থিটা ইকুয়ালস টু বি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস বি কজ আলফা করলাম, অথবা টেকনিক্যালি তুমি সাইন বাই কজ দিয়ে মধ্যবর্তী কোণ দিয়ে নিচে প্লাস দিয়ে যার সাথে অ্যাঙ্গেল থাকে সিঙ্গেল রাখলেও হয়। সো এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। এবার মান বের করলে তুমি আনসার পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের একটা নদী নৌকার একেবারে সুন্দর একটা ম্যাথ। নদী নৌকার এই টপিক্সের মধ্যে আমরা আরও একটা ইম্পর্টেন্ট ম্যাথ করবো, যেটা খুব বেশি পরীক্ষায় আসে। সেটা হচ্ছে নদীর এপার থেকে ওপারে সোজাসুজি যেতে হলে মাঝিকে কোন দিকে রওনা দিতে হবে। এই ম্যাথ আমরা আজকে করাবো না, যেহেতু ইম্পর্টেন্ট ম্যাথ। আজকে আমরা প্রথম দিনে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ করাই লাভ নেই, ওইটা খুব জোর দিয়ে করাইতে হবে, আগামী ক্লাসে করাবো। সো আজকে ওই ম্যাথটা যেহেতু আগামী ক্লাসে করাবো, আজকে আমরা ছোট্টখাটো দুই একটা ছোট্ট প্রমাণ করে দিই। মানে আমরা মেইন বেসিক দুইটা ম্যাথ করাইছি, এবার আমরা ছোট্টখাটো আরও দুই একটা কনসেপ্ট বলে তোমাদেরকে ক্লাস শেষ করে দিব। সো আসো আমরা ছোট্টখাটো দুই একটা শর্টকাট শিখি। সর্বপ্রথম আমরা দুইটা শর্টকাট শিখব, একটা আসি, সরি দুইটা না তিনটা শিখব। সো আসো একটা করে আমরা আসি। সর্বপ্রথম আমরা তোমাদেরকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের তুমি মনে মনে আনসার দিবা। মনে মনে আনসার দিলে আমি শুনতে পারি, হ্যাঁ আমি শুনতে পারি, আমার কানেরটা তোমার পাশে বসে আছে। সো টেনশন নেই, তুমি এখান থেকে চিল্লে আনসার দিবা। এখন আমরা একটু খেয়াল করি, আমি প্রথমে যেই জিনিসটা তোমাকে যেই প্রশ্নটা করব, সেই প্রশ্নের আনসারটা তুমি দিবা। প্রথমত হচ্ছে, মনে করো কোনো একটা বস্তুকে এইদিকে একজনে ফি পরিমাণ বল প্রয়োগ করলো, আরেকজনে এইদিকে কিউ পরিমাণ বল প্রয়োগ করলো। অ্যান্ড বস্তুটা কোন বরাবর যাবে? বা তুমি সবাই জানি মাঝামাঝি যাবে। আর মাঝামাঝি এক্স্যাক্টলি কোন দিকে যাবে? বা সামান্তরিক সূত্র দিয়ে বের করতে হবে না, আমি ফিল করবো যে অ্যাকচুয়ালি কোন দিকে হতে পারে। তাহলে সেক্ষেত্রে সহজ একটা নিয়ম আছে। নিয়মটা কি? যদি এই দুইটা বলের মান সমান হয়, তাহলে এটা ঠিক মাঝখান দিয়ে যাবে। যদি ফি এর মান বেশি হয়, সে কিছুটা ফি এর দিক করে যাবে। যদি কিউ এর মান বেশি হয়, সে কিছুটা কিউ এর দিকে করে যাবে। ব্যাপারটা কি? ব্যাপারটা একটু আমি ক্লিয়ার করি। আচ্ছা, তোমার কমন সেন্স কি বলে? তুমি নর্মালি তুমি যদি কমন সেন্স দিয়ে চিন্তা করতে পারো, আচ্ছা বলো তো, কোনো একটা বস্তুকে ধরে দুইজনে দুই দিক থেকে সমান বলে টানছে, তোমার কি মনে হয় কোন দিকে যাবে? বলো না, এই বলতে বলছেন আমি শুনতেছি তো, বলো না। যদি আমি দুইজনের সমান বলে টানে, বস্তুটা কোন দিক দিয়ে যাবে? কোন দিক দিয়ে যাবে? আর এত জোরে না, হ্যাঁ চুমকি কি চিল্লায় দরকার নেই, আরেকটু আসতে বলো। তাহলে আমাদের এখান থেকে পি এবং কিউ এই দুজনের মান যদি সমান হয়, ঠিক মাঝখান দিয়ে যাবে। এখন এই জিনিসটা আমরা একটু আগে চিত্র দিয়ে প্রমাণ করি। চিত্র দিয়ে প্রমাণ করার জন্য তুমি একটু আমার চিত্রটা একটু খুব ভালো করে ফোকাস করো। দেখো, আমি প্রথমে একটা চিত্র আঁকি, কয়েকটা জিনিস তোমাকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে। মনে করো এটার নাম হচ্ছে ফি, খুব বড় করে এঁকেছি, আর এটার নাম হচ্ছে কিউ, খুব ছোট করে এঁকেছি, মানে রিয়েলাইজ করার জন্য। এখন আমি বললাম যে ফি এবং কিউ এর লব্ধি কোন দিকে। তুমি নিশ্চয়ই বলবা এটাকে দিয়ে ভাইয়া আপনি এটা সামান্তরিক ড্র করেন। আমি এটা সামান্তরিক ড্র করতেছি। এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকের যে কর্ণ, এই কর্ণ বরাবর হচ্ছে এই দুজনের লব্ধিটা কাজ করবে। ইটস ফাইন, ওকে। এবার আমি একটা কাজ করছি, কি কাজ? আমি ফিটাকে ছোটো বানাই দিচ্ছি। এই যে এখান থেকে এই পর্যন্ত ফি, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের কিউ, মানে কিউটা খুব বড় একটা কিউ নিয়েছি, ফিটা খুব ছোটো একটা ফি নিয়েছি। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি এই দুজনের লব্ধি কোন দিকে, আবার তুমি বলবা যে ভাইয়া আপনি এটা সামান্তরিক অঙ্কন করেন। তাহলে আমরা এটা সামান্তরিক অঙ্কন করছি। ওই সামান্তরিকের যে কর্ণটা, এই কর্ণটা হবে তাদের লব্ধি। আর তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা, একটু আগে যখন ফিটা বড় ছিল,
তখন লব্ধি কিন্তু ফি এর কাছাকাছি ছিল। আবার যখন কিউটা বড় তখন লব্ধি আর এর কাছাকাছি, কিউ এর কাছাকাছি। এখান থেকে আমরা কি বুঝলাম? ইজিলি তুমি মনে রাখবা, দুইটা ভেক্টর যদি ভিন্ন মানের হয় তাহলে তাদের লব্ধিটা কার দিকে ঝুঁকে থাকে? যেটা বড় কিছুটা তার দিকে থাকে, মানে কম্পারেটিভলি বড়টার কাছাকাছি থাকে, কারণ তার কাছে বেশি বেশি সব কিছু বেশি বেশি, ওই কারণে তার কাছাকাছি। তাহলে আমার তার ভেক্টরের মান বেশি বেশি, ওই কারণে লব্ধি তার কাছাকাছি, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আবারও বলছি, যার মান বেশি বেশি লব্ধি তার কাছাকাছি, যার মান বেশি বেশি লব্ধি তার কাছাকাছি। তাহলে যার মান বেশি বেশি লব্ধি তার কাছাকাছি, এটা কমন সেন্স। তাহলে এবার আমরা তাহলে সহজে বলতে পারি, ফি এর মান বড় হলে লব্ধি কিছুটা ফি এর দিকে ঝুঁকে থাকে, কিউ এর মান বড় হলে লব্ধি কিছুটা কিউ এর দিকে ঝুঁকে থাকে। তাহলে যদি আমি এবার প্রশ্ন করি, ভাইয়া ফি এর মান এবং কিউ এর মান যদি এক্স্যাক্টলি সেম হয়, এটা যতটুকু এটাও ততটুকু, তাহলে এবার যদি তুমি সামান্তরিক অঙ্কন করো তুমি দেখবা লব্ধিটা ঠিক মাঝখান দিয়ে যাবে। ইভেন আমি যদি এখানে ম্যাথ করি, এই কোণের মানটা যদি আলফা হয়, এই কোণটা যদি থিটা হয়, তুমি ইজিলি এখান থেকে বলে দিতে পারবা এই থিটার মানটা হচ্ছে আলফা এর ঠিক অর্ধেক, কারণ সে মাঝখানে যাচ্ছে। থিটা এর মান হচ্ছে আলফা এর অর্ধেক। এখন আমাকে আসলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি ফি এবং কিউ সমান হয় তাহলে থিটা এর মান যে আলফা এর অর্ধেক, এটা গাণিতিকভাবে প্রমাণ করতে হবে। এই প্রমাণটা লিখিত পরীক্ষায় ঘতে আসে না, অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন খতে আসে। তার জন্য আমরা একটু শিখে রাখবো, যে তাহলে আমরা সবাই একটু এই প্রমাণটা শিখে রাখবো। সবাই লেখো, সবাই সংক্ষেপে লিখি, আমরা সংক্ষেপে লিখি। সংক্ষেপে লিখে হচ্ছে সবাই প্রশ্নটা লিখে ফেলো, হ্যাঁ, খাতায় প্রশ্নটা লিখো। লেখো ডি জে ফি ইকস টু কিউ হলে থিটে ইকস টু আলফা বাই টু। এই ডি যে মানে হচ্ছে দেখাও যে, ডি মানে দেখাও, যে মানে যে, দেখাও যে, দেখাও যে সংক্ষিপ্ত রূপ। তাহলে দেখাও যে ফি ইকস টু কিউ হলে থিটা এর মান হবে আলফা বাই টু, এটা প্রমাণ করতে বলেছে। সো এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমরা প্রমাণ করে স্টার্ট করি। তাহলে আসো ভাইয়া, প্রথমে থিটার মান বের করার জন্য ফর্মুলা লিখি, যে টেন থিটা ইকস টু আমরা জানি কি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কজ আলফা। এবার স্যার মনোযোগ দিয়ে খেয়াল করেন এবং এই খুব ভালো করে বোঝার ট্রাই করেন। এখানে আমরা টেন থিটা লিখলাম, ওকে ফাইন। এবার আমরা জানি ফি আর কিউ কেমন সমান, তাহলে সবগুলো কিউ এর জায়গায় আমি ফি লিখে দিচ্ছি। কিউ এর জায়গায় লিখলাম ফি সাইন আলফা, একইভাবে ফি প্লাস ফি কজ আলফা। তাহলে আমরা এবার যদি একটু খেয়াল করি, উপরে যে ফি আছে আর নিচে দুইটা ফি থেকে একটা ফি কমন নেওয়া যায়, তাহলে এই ফি আর এই ফি কী হবে ভাইয়া? কাটাকাটি চলে যাবে। তখন আমরা কি পাবো ভাইয়া বলো তো? টেন থিটা ইকস টু আমরা পাবো সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কস আলফা। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা তো উচ্চতর গণিতে এখনও ত্রিকোণমিতি পড়ো নাই। উচ্চতর গণিত ত্রিকোণমিতির কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো মানে ইন্টারমিডিয়েট ত্রিকোণমিতির ফার্স্ট ইয়ারের অধ্যায় নম্বর 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, সেখান থেকে দুইটা সূত্র আমরা মুখস্থ এখানে দেখাবো। এটা আপাতত তুমি মুখস্থ করে ফেলতে পারো, তোমার ম্যাথে আজ এমনিতেই ভবিষ্যতে মুখস্থ করতে হবে, এখন মুখস্থ করলে তোমার লাভ হবে। সেটা হচ্ছে কি, সাইন আলফা তার সূত্র হচ্ছে 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। একইভাবে 1 প্লাস কস আলফা তার সূত্র হচ্ছে 2 কস স্কোয়ার আলফা বাই 2। এই দুটো হচ্ছে আমার ত্রিকোণমিতির সূত্র, আমরা উচ্চতর গণিত থেকে এটা ধার করেছি। অতএব আমরা এগুলো কিন্তু বুঝেই নেই, এই সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। কোত্থেকে আসছে ওটা উচ্চতর গণিত স্যারকে জিজ্ঞেস করিও। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া, উপরে আমাদের কি আছে ভাইয়া? সাইন আলফা। সাইন আলফার জায়গায় আমরা এই সূত্র লিখে দিচ্ছি 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, আর নিচে হচ্ছে 1 প্লাস কস আলফা, তার ফর্মুলা কি 2 কস স্কোয়ার আলফা বাই 2। এবার স্যার তুমি একটু খেয়াল করো তো, এই 2 2 চলে গেল, এখান থেকে কস কস একটা চলে গেল আর একটা কস রয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টেন থিটা ইকলস টু, এইদিকে উপরে রয়ে গেল সাইন আলফা বাই 2, নিচে দুইটা কস থেকে একটা রয়ে যাবে কজ আলফা বাই 2। তাহলে তোমরা বলো তো, উপরে সাইন আলফা বাই 2 আর নিচে কজ আলফা বাই 2 দুইটা মিলে কী হবে বলো তো? টেন আলফা বাই 2। এবারে বলো ডান আর বাম থেকে যদি টেন টেন চলে যায় তাহলে কি পাবো? থিটা ইকলস টু আলফা বাই 2। এর মানে আমরা গাণিতিকভাবে প্রমাণ করলাম, যদি দুইটা ভেক্টর কখনো সমান হয়, দুইটা ভেক্টর যদি কখনো সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণটা তাদের লব্ধিটা মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা প্রমাণ করলাম। লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে মানে হচ্ছে থিটা এর মান হচ্ছে আলফা এর অর্ধেক, থিটা এর মান হচ্ছে আলফা এর অর্ধেক। এটা মনে রাখবা। এই প্রমাণটা সৃজনশীলের ক্ষয়ের জন্য,
ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, ঘতে জীবনেও আসবে না, সেখানে আসার মতো অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে। তাহলে আমরা আশা করি তোমরা এটা বুঝছো। আমি আবার একটু বলে দিই, তোমাকে বলেছে ফি আর কিউ সমান হলে থিটার মান α/2 প্রমাণ করতে হবে। আমরা প্রথমে লিখে পেলাম আজা tan θ = এত কিউ সাইন আলফা ডিভাইড বাই ফি প্লাস কিউ কজ আলফা। যেহেতু ফি আর কিউ সমান, কিউ এর জায়গায় ফি বসালাম, কিউ এর জায়গায় ফি বসালাম, ফি এর জায়গায় ফি বসালাম। এখানে নিচে ফি আর ফি থেকে ফি কমন নিলে ফি ইন্টু 1 প্লাস কজ আলফা থাকে, মানে লাইক এরকম এখানে থাকে হচ্ছে উপরে থাকে ফি সাইন আলফা, নিচে থাকে ফি ইন্টু 1 প্লাস কজ আলফা। তো আমরা এখান থেকে যে কাজটা করলাম, এই ফি কেটে দিলাম, ফি কেটে দিলে আমরা ওই সাইন আলফা বাই 1 প্লাস কজ আলফা পাচ্ছি। সাইন আলফা এর ফর্মুলা আছে, 1 প্লাস কজ আলফা এর ফর্মুলা আছে, বসালাম। বসানোর পর এখানে সাইন বাই কস মানে আমরা 10 পাইলাম, α/2 আছে, α/2 10 চলে গেল, θ = α/2 দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের প্রমাণ। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এটা গেল হচ্ছে আমাদের প্রথম প্রমাণ। এবার আসো আরেকটা প্রমাণ আমরা এখন করব। সেই প্রমাণটা হচ্ছে, তোমাকে আমরা বললাম যে সবাই একটু খাতায় লিখো। প্রমাণটা হচ্ছে পি ইকস টু কিউ ইকস টু আর হলে প্রমাণ করো যে, পি কে যে মানে প্রমাণ করো যে, পি ইকস টু কিউ ইকস টু আর হলে প্রমাণ করো যে আলফা ইকস টু 120 ডিগ্রি। এর মানে পরীক্ষা এরকম বলতে পারে, বাংলায়ও বলতে পারে। বাংলায় বললে কীরকম বলতে পারে, দুইটি সমমানের ভেক্টরের মান তাদের দুটি সমমানের ভেক্টরের লব্ধির মান তাদের যে কোনো একটির মানের সমান। এর মানে দুইটি সমমানের ভেক্টর মানে পি আর কিউ সমান, তাদের লব্ধির মান তাদের সমান যে কোনো একটির। তাহলে দুইটা ভেক্টরের মান এবং তাদের লব্ধির মান পরস্পর কেমন সমান। তোমাকে বলছে তাদের মধ্যবর্তী কোণ আলফা এর মান বের করার জন্য, এটা 120 ডিগ্রি আসবে। তাহলে প্রমাণ করে যে আলফা সমান 120 ডিগ্রি। মনে রাখবা এটা তোমাদের জন্য এটা শর্টকাট, এমসিকিউতে প্রচুর আসে। যদি কখনো পরীক্ষায় বলে পি কিউ আর সমান, তাহলে ডাইরেক্ট মুখস্থ লিখে দিবে আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। এখন আমরা এটা প্রমাণ করব ক্ষয়ের জন্য। আবারও বলছি, ক্ষয়ের জন্য প্রমাণ করব, আসলে সর্বোচ্চ ক্ষতে আসতে পারে। তাহলে আমি যেহেতু এখান থেকে কার মান জানি, ফি কিউ আর জানি, তিনটা রিলেশন। এই ফি কিউ আর তিনটে একসাথে কোন ফর্মুলায় আছে, লব্ধির ফর্মুলা মানের ফর্মুলায় আছে। তাহলে লব্ধির মানের ফর্মুলা আর সমান √/, ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 কিউ কজ অফ আলফা। আমি যেহেতু আলফা এর মান বের করবো, রুট তাড়ানোর জন্য স্কোয়ার করে দিই। তাহলে আমরা পাবো আর স্কোয়ার সমান ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 কিউ কজ অফ আলফা। তো আমরা জানি আর এর মান, ফি এর মান, কিউ এর মান সবার মান কেমন সমান। তাহলে আমি একটা কাজ করি, সবার জায়গায় ফি বসাই দিই। তাহলে আর এর জায়গায় ফি, ফি এর জায়গায় ফি, কিউ এর জায়গায় ফি, 2 পে কজ অফ আলফা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফি স্কোয়ার ইকস টু 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কজ অফ আলফা। এখান থেকে আমরা 2 স্কোয়ার কজ অফ আলফা সমান কি বলতে পারি, এটা আমরা রাখলাম 2 স্কোয়ার অপোজিটে গেলে হবে -2 স্কোয়ার। তাহলে ফি স্কোয়ার -2 স্কোয়ার মানে হচ্ছে -পি স্কোয়ার হবে। এবার ফি স্কোয়ার কাটাকাটি, তাহলে আমরা বলতে পারবো 2 কজ আলফা ইকস টু হচ্ছে -1। এখান থেকে বলা যায় কজ আলফা ইকস টু হচ্ছে -1/2। এবারে বলো কস কতর মান -1/2, আজকের পর থেকে মুখস্থ করে ফেলা, তোমাদের জন্য এটা মুখস্থ ফর্মুলা যে কস 120 ডিগ্রি মান হচ্ছে -হাফ, কস 120 ডিগ্রি মান হচ্ছে -হাফ। এটা মুখস্থ করে ফেলতে হবে, মানে এটা আমাদের এত বেশি লাগবে ক্যালকুলেটর গুতাগুতি করার দরকার নেই। -হাফ মান হচ্ছে কস 120, মুখস্থ ডাইরেক্ট, কোনো কথা নেই। তাহলে কস কতর মান -হাফ, 120 ডিগ্রি মান। তাহলে আমরা বলতে পারি এই কস আলফা সমান হচ্ছে এই যে কস 120 ডিগ্রি। এখান থেকে আমরা বলতে পারি আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কিভাবে আলফার মান 120 ডিগ্রি হলো। আর তোমাদের এটা শর্টকাট শিখে রাখতে হবে, ফি ইকস টু কিউ ইকস টু আর হলে আলফার মান কত ডিগ্রি হবে ভাইয়া, 120 ডিগ্রি হবে। ফি ইকস টু কিউ ইকস টু আর হলে আলফার মান 120 ডিগ্রি হবে। এটা তোমাদেরকে শিখে রাখতে হবে। এবার আসো ভাইয়া আমরা লাস্ট কনসেপ্টে চলে যাই। আজকের জন্য হচ্ছে আমাদের লাস্ট ছোট্ট একটা জিনিস বলে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। তাহলে আবারও বলছি, ফি কিউ আর সমান হলে আলফার মান 120। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, প্যারালাল সৃজনশীলে খতে লাগবে, গতে না, আসলে সর্বোচ্চ খতে আসবে। অ্যান্ড ফাইনালি আওয়ার লাস্ট ম্যাথ ফর টুডেজ ক্লাস। সো আসো আমরা একটু দেখাই, সেটা হচ্ছে একটা শর্টকাট, মানে এমসিকিউতে তুমি খুব দ্রুত লব্ধির মান বের করার জন্য। সেটা হচ্ছে ফি ইকস টু কিউ হলে আর ইকস টু হোয়াট, মানে আমরা
আর এর ফর্মুলা তো জানি যে রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। এখন ওটা তো আমরা জানি, তবে ফি এর মান আর কিউ এর মান যদি সমান হয় তাহলে আর এর মান কিন্তু আরও ছোটো করে লেখা যায়, যেখান থেকে তুমি খুব দ্রুত ম্যাথ করে ফেলতে পারবা। যেমন কীরকম দেখো, আমরা যদি বলি আর এর মান কত, আর সমান আমরা জানি রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। তাহলে বলো কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে ফি আর কিউ কেমন হবে ভাইয়া? সমান হবে। ফি আর কিউ যদি ভাইয়া সমান হয় তাহলে আমি ফি এর জায়গায় কিউ এর জায়গায় সব জায়গায় ফি বসাই দিই। তাহলে আমি বসাই দিচ্ছি রুট ওভার ফি স্কোয়ার প্লাস 2p কজ অফ আলফা। তাহলে রুট ওভার 2p স্কোয়ার কজ অফ আলফা। তাহলে রুট ওভার 2p স্কোয়ার কমন নিলে 1 প্লাস কজ আলফা। এবার আসো ভাইয়া আর সমান রুট ওভার 2p স্কোয়ার। ও ভাইয়া 1 প্লাস কজ আলফা, তার ফর্মুলা একটু আগেই তুমি শিখেছ না? 1 প্লাস কজ আলফার ফর্মুলা হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা বাই 2। এটা আমরা শিখেছি না? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি না আর সমান রুট ওভার 4p স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2। তাহলে বলো আর এর মান কত? রুট ওভার 4 মানে খুব কঠিন 2, রুট ওভার ফি স্কোয়ার আরও কঠিন ফি, রুট ওভার কজ স্কোয়ার মারাত্মক লেভেলে কঠিন কজ আলফা বাই 2। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে পাইলাম হচ্ছে আর সমান 2p কজ আলফা বাই 2। তোমরা যে কাজটা করবো আজকের পর থেকে অনলি ফর এমসিকিউ মনে রাখবা, যদি কখনো ফি আর কিউ ইকুয়াল হয় তাহলে তুমি আর এর ফর্মুলা এটা শিখবা যে আর সমান 2p কজ আলফা বাই 2, আর সমান 2p কজ আলফা বাই 2। এবার আসো একটা ম্যাথ করে ফেলো, একটা ম্যাথ। তো আমি তোমাকে একটা ম্যাথ দিলাম হচ্ছে এমসিকিউতে। তো এমসিকিউতে আমি তোমাকে এই ম্যাথটা দিলাম আর কি, যে বললাম যে 5 নিউটন মানের দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে লব্ধি কত? এখন তুমি সাধারণত ইন জেনারেলি এভাবে করলে হবে না, ব্যাপারটা এরকম না। তুমি সাধারণত যেভাবে করবা, তুমি দেখলে যে 5 নিউটন মানে দুইটি ভেক্টর, এর মানে তুমি বুঝলা যে পি এর মানও 5 নিউটন, কিউ এর মানও 5 নিউটন, মধ্যবর্তী কোণের মান 60 ডিগ্রি। তাহলে আমরা এই যে কোণের মান পাবো যেটা আলফা এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তুমি সাধারণত যে তোমার যেহেতু আর এর ফর্মুলা মুখস্থ, আর সমান রুট ওভার ফি স্কোয়ার কিউ স্কোয়ার করবা, যে রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। এরপর তুমি করলা রুট ওভার 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু কজ অফ 60। ক্যালকুলেশন করে তুমি আর এর মান বের করলা। আমি ক্যালকুলেশন করেই তোমাকে দেখাচ্ছি। তাহলে আমি ক্যালকুলেশন করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু কজ অফ 60। ক্যালকুলেশন করলে পাচ্ছি 5√3 মানে হচ্ছে 8.66 নিউটন। এটা আমরা পাইলাম হচ্ছে নর্মাল নিয়মে করে। এবং এটা করতে কিন্তু হ্যাঁ, তুমি তো আর পরীক্ষায় এমসিকিউ তাহলে এত কিছু লিখবে না, এমসিকিউ তুমি ডাইরেক্ট ক্যালকুলেটার মারবা। এখন এই ক্যালকুলেটার মারার মধ্যে অনেকে খুব আমার খুব হতাশ লাগে, যে অনেকে চিন্তা করে ভাইয়া এই নিয়মটা শিখলে তো আমার মাত্র 2 সেকেন্ড বাঁচবে। মনে রাখবা, বিশেষ করে অ্যাডমিশনে 2 সেকেন্ডও তোমার জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি 10টা এমসিকিউতে যদি 2 সেকেন্ড করে বাঁচাইতে পারো, 20 সেকেন্ড বাঁচবে, যেখানে তুমি আরও একটা ম্যাথ করতে পারবা। আর 1 নম্বরের গুরুত্ব অ্যাডমিশনে চান্স পাইতে গেলে তখন বুঝবা যে 1 নম্বর কত বেশি গুরুত্বপূর্ণ। সো এখন থেকে সবগুলো তোমাকে আমরা এমনভাবে পড়াবো যাতে তোমার একাডেমিক অ্যাডমিশন কোনো জায়গায় আটকাইতে না হয় ইনশাল্লাহ। তো আসো এবার তুমি ভাই বলো, তুমি এই ফর্মুলা দিয়ে করবা। এখন তুমি এই ফর্মুলা মুখস্থ জানো, আর সমান 2p কজ আলফা বাই 2। এখন যখনই তুমি এটা জানো তাহলে তুমি লিখলে হচ্ছে আর সমান 2p কজ আলফা বাই 2। তাহলে আমাদের 2 ইন্টু পি এর মান কত 5 কজ আলফা বাই 2, আলফার মান কত 60 বাই 2 মান হচ্ছে 30। তাহলে তুমি এখান থেকে যে কাজটা করলা, এই যে এখান থেকে যে কাজটা করলা 2 ইন্টু 5 ইন্টু কজ 30। এবার আমি 2 ইন্টু 5 ইন্টু কজ 30 দিলাম, আবার 8.66 সেম আনসারটা পাইলাম। তাহলে আমরা আবার পাইলাম হচ্ছে 8.66 নিউটন সেম আনসারটা। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছি যে এটাতে খুব কঠিন তা না, বাট এটাতে তোমার ক্যালকুলেটর করতে যে সময়টা লাগবে, এটা যদি মুখস্থ থাকে আই থিঙ্ক অন্তত 1 সেকেন্ড হলেও বাঁচবে না, অবশ্যই বাঁচবে। সো আমি আশা করব তুমি এমসিকিউর ক্ষেত্রে যদি কখনো দেখো দুইটা ভেক্টরের মান সমান, তখন লব্ধি বের করার সময় তুমি এই ফর্মুলাটা ইউজ করবা, আর সমান 2p কজ আলফা বাই 2। বাট যেহেতু এটা শর্টকাট, রিটেনে ব্যবহার করা যাবে না। অতএব বাচ্চা কাচ্চারা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। তবে শেষ করার আগে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিই। তোমাদের হোমওয়ার্কগুলো আমরা যেগুলো দিচ্ছি,
এই HWগুলো দিচ্ছি হচ্ছে আমাদের বই থেকে, আমি যে বইটা দিয়েছি আমার এই বইটা থেকে। সো কোন কোন ম্যাথ করবা আমি নাম্বার লিখে দিচ্ছি। আমার বইয়ের 22 নাম্বার পেজে টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 2 কত নাম্বার ম্যাথ আমি এখানে বলে দিচ্ছি। 3 নাম্বার ম্যাথ তোমাকে করতে হবে, 4 নাম্বার করতে হবে, 5 নাম্বার করতে হবে, তারপর হচ্ছে 6 নাম্বার করতে হবে, 7 নাম্বার করতে হবে। এরপর হচ্ছে 10 নাম্বার ট্রাই করবা, এটা নাও পারতে পারো, এটা আমি লিটারালি করাই দিব, তো তোমাকে তো ট্রাই করতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, এই যে 10 নাম্বারটা। তারপর হচ্ছে তোমার 10-এর পরে হ্যাঁ, তারপর হচ্ছে 15 নাম্বার হোমওয়ার্ক, 15 নাম্বার হোমওয়ার্ক, 16 নাম্বার হোমওয়ার্ক, তারপর হচ্ছে 17 নাম্বার হোমওয়ার্ক, তারপর হচ্ছে 18 নাম্বার হোমওয়ার্ক, তারপর হচ্ছে 18 হোমওয়ার্ক, 19 হোমওয়ার্ক, 19 হোমওয়ার্ক, তারপর হচ্ছে 20-এর মানও হোমওয়ার্ক, তারপর হচ্ছে 21 নাম্বার হোমওয়ার্ক, তারপর হচ্ছে 24 নাম্বার হোমওয়ার্ক, 24 নাম্বার হোমওয়ার্ক, তারপর হচ্ছে 27 নাম্বার হোমওয়ার্ক, 27 নাম্বার হোমওয়ার্ক, আর কিছু না, এতটুকু। এতটুকু হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা এই হোমওয়ার্কগুলো করবা। এর মধ্যে আমাদের কোনো প্রবলেম হলে, আসলে প্রবলেম কী হবে আমি জানি, টেনশনের কিছু নেই, আমরা নেক্সট ক্লাসেই তোমাদেরকে সলভ করিয়ে দিব। সো আমরা আগামী ক্লাসে আরও দুর্দান্ত ম্যাথ করব। আজকে আমরা আমাদের ভেক্টরের ম্যাথ শুরু করলাম। আমি আশা করছি তোমাদেরকে আজকের ক্লাসটা আশা করি কঠিন লাগেনি, এবং কখনোই পদার্থবিজ্ঞান তোমার কাছে কঠিন লাগবে না। আসলে জিনিসটা কঠিন না, তোমাকে কঠিনভাবে উপস্থাপন করা হয়। তো আমি চেষ্টা করব তোমাদেরকে খুবই সহজভাবে উপস্থাপন করতে, যাতে তুমি বুঝতে পারো পদার্থবিজ্ঞান একটা রসালো সাবজেক্ট। তবে এখানকার রসটা বের করতে একটু কষ্ট হয়। সো আমরা যদি রসটা বের করে দিতে পারি, ইনশাল্লাহ তুমি একেবারে রসে রসে টসটস হয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।